আমরা যে ছবিটা দেখতে পেলাম আজকে, যে ধীরে ধীরে গ্রামের ভেতরকার অবস্থাগুলো সামনে উঠে আসছে, মুর্শিদাবাদের যে উপদ্রুত অঞ্চল, যে জায়গাটায় স্বাভাবিক জীবন ছন্দে মানুষ ধীরে ধীরে ফিরছেন। আজকে আমরা এনসিডব্লিউ টিমকে দেখলাম, এনএইচআরসি টিমকে দেখলাম, সবটাই কেন্দ্রীয় প্রতিনিধি দল। এরা মানবাধিকার কমিশন, মহিলা মানবাধিকার কমিশন, কংগ্রেসের আমরা প্রতিনিধি দলকে দেখলাম, সেখানে কংগ্রেসের সাংসদ এবং কংগ্রেসের প্রদেশ সভাপতি তারা ছিলেন। আর সর্বোপরি রাজ্যপাল মালদায় গেলেন গতকাল, আজকে হচ্ছে মুর্শিদাবাদ। এবার এখানকার মানুষের যে বক্তব্যগুলো আমরা শুনলাম, সেগুলো আপনাদের শোনানোর প্রয়োজন আছে, দেখানোর প্রয়োজন আছে। কিন্তু এই যে প্রতিনিধি দল যাচ্ছেন, একের পর এক প্রতিনিধি দল যাচ্ছেন, এই প্রতিনিধি দল যাওয়ার পরে মুর্শিদাবাদ, ধুলিয়ান, সুতি, এই যে পুরো উপদ্রুত এলাকা, এই জায়গায় মানুষকে স্বাভাবিক ছন্দে ফিরতে পারবেন? বা এই ধরনের প্রতিনিধি দল যাওয়ার ফলে এই গণ্ডগোল অধ্যুষিত এলাকায়, যেখানে এখন গণ্ডগোল ডেফিনেটলি নেই, সেখানকার মানুষের যে ডিমান্ড, যেগুলো মানুষ চাইছেন এখন, সেগুলো তারা পাবেন? নাকি এই রিপোর্ট দিতে গিয়ে প্রচুর দেরি হয়ে যাবে, ততদিনে স্বাভাবিক প্রক্রিয়াতেই মানুষ খানিকটা স্বাভাবিক হয়ে যাবেন? তার কারণ আমাদের কাছে বেশ কিছু উদাহরণ আছে, আমরা সেই উদাহরণগুলো আপনাদের সামনে প্রথম তুলে ধরব। কিন্তু তার আগে আজকে যারা রয়েছেন আলোচনা, আমি তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র ফাল্গুনী পাত্র, ফাল্গুনীদিকে স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে। ঝন্টু বড়াইক, রাজনৈতিক বিশ্লেষক, আমাদের সঙ্গে রয়েছেন। ঝন্টুদাকেও স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে। প্রদীপ্ত মুখোপাধ্যায়, তৃণমূল মুখপাত্র, আজকে আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্তদাকে স্বাগত জানাবো অনুষ্ঠানে। সৈকত গিরি, সিপিআই নেতা, বাম মুখপাত্র, আজকে আমাদের সঙ্গে রয়েছেন। সৈকতকেও স্বাগত জানাবো। আমি একটু চট করে দেখাবো যে আমাদের রাজ্যে মানে এই মুহূর্তে আমার যে জায়গাগুলোর নাম মনে আসছে, যে যেখানে কেন্দ্রীয় প্রতিনিধি দল, মানে এই যে এনএইচআরসি এরা এসছেন বা এনসিডব্লিউ এসছেন, আমরা এক এক করে দেখাবো সেগুলো। আমরা একটু দেখাবো আচ্ছা, আমি আসছি এই জায়গায়, কিন্তু তার আগে আমি ফাল্গুনীদির কাছে গিয়ে আমি শুরু করি। ফাল্গুনীদি, এই যে কেন্দ্রীয় প্রতিনিধি দল আসছে, এই কেন্দ্রীয় প্রতিনিধি দল আসার এর ছবি আমরা এর আগেও অনেক দেখেছি। আমরা সিএর সময় দেখেছি, আমরা ভোট পূর্ববর্তী, ভোট পরবর্তী হিংসার ক্ষেত্রে দেখেছি, আমরা আবাসের ক্ষেত্রে দেখেছি কেন্দ্রীয় প্রতিনিধি দল আসতে। আর এই ধরনের ঘটনারও উদাহরণ আছে। এখন ব্যাপার হচ্ছে যে কেন্দ্রীয় প্রতিনিধি দল এসে আশু সমাধান কি কিছু পাবেন ওই এলাকার মানুষ? ইমিডিয়েট রিলিফ কিছু পাবেন? আসুন একবার দ্রুত দেখায় যে কোন কোন জায়গায় এনএইচআরসি এসছেন এতাবৎকালে, মানে অতীতে। দেখবো একবার। 2021 সাল ভোট পরবর্তী সন্ত্রাসে এনএইচআরসি টিম বাংলায় আসে। তারা বিভিন্ন এলাকায় ঘুরে সার্ভে করে, বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেন এবং ভোট পরবর্তী হিংসায় যাদের চূড়ান্ত ক্ষতি হয়েছে বলে বিজেপির ক্রমাগত দাবি ছিল এবং তারা আইনি পথেও গিয়েছিলেন, তাদের পাশে দাঁড়ান এবং তাদের থেকে নানান রকম ইনফরমেশন কালেক্ট করেন। 2024 সালে সন্দেশখালীর কাণ্ডে বাংলায় এনএইচআরসি টিম আসে এবং সন্দেশখালীতেও গিয়ে তারা ঘরে ঘরে যান, মানুষের সঙ্গে কথা বলেন, মহিলাদের কাছ থেকে বিভিন্ন তথ্য জানতে চান। 2024 সালে উত্তর দিনাজপুরের জেসিবি কাণ্ডে এনএইচআরসি রিপোর্ট তলব করেছিল। 2024-এ আপনারা জানেন যে এই জেসিবি কাণ্ডের পর আমরা আসবো তারপরের আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে কলকাতায় জাতীয় মহিলা কমিশন তারা এসেছিলেন এবং শুধু আসেননি, তারা কাদম্বিনীর বাড়িতেও যান, কথা বলেন পরিবারের সঙ্গে। 2021 সালে ভোট পরবর্তী সন্ত্রাসেও এনএইচআরসি টিম এসেছিল এবং আমার যতদূর মনে আছে যে বিজয় কৃষ্ণ ভূঁইয়া খুব সম্ভবত মেদিনীপুরের, পশ্চিম মেদিনীপুরের ময়নাতে খুন হয়েছিলেন, পিটিয়ে খুন করা হয়েছিল, একটা মব খুন করেছিল প্রায় 20-25 জনের। বিজেপি করতেন এই বিজয় কৃষ্ণ ভূঁইয়া। তার মারা যাওয়ার পরে খুব সম্ভবত কেন্দ্রীয় দল, মানবাধিকার কমিশন তারা এসেছিলেন, যদি আমার ভুল না হয়। তো এনআইএ তদন্ত হয়েছিল এবং তাতে গ্রেপ্তারও হয়েছে। ফাল্গুনীদের কাছে যাবো, এই আশু সমাধান মানে আজও, আমি যদি একেবারে স্পেসিফিক ক্ষেত্রে আসি, অভিজিৎ সরকার, তা এখনও তার পরিবার ভয়ে রয়েছে অভিজিৎ সরকারের মৃত্যুর পর। আবাস যোজনার সমাধান হয়নি, আমি এই ক্ষেত্রে বলবো, এই কারণের জন্যই বলবো, কারণ আবাসে বহুবার কেন্দ্রীয় দল এসছে কিন্তু এখনও পর্যন্ত আবাসের টাকাটা কেন্দ্রীয় খাত থেকে বন্ধ রয়েছে
অর্থাৎ যারা প্রকৃত উপভোক্তা তারাও কিন্তু কেন্দ্রের টাকা পাচ্ছেন না আবাস যোজনার ক্ষেত্রে। আমি যদি ভোট পরবর্তী হিংসায় বলি, এখনও হয়তো বা বহু পরিবার তারা এদিক সেদিক পালিয়ে রয়েছে। অর্থাৎ এই যে কেন্দ্রীয় দল আসা বা কেন্দ্রীয় দলের পদক্ষেপ নেওয়া, এটা কতটা ইতিবাচকভাবে দেখা যায়, কতটা মানে কনক্লুসিভ রিপোর্ট কি আসতে পারে, ইমিডিয়েট এফেক্ট কি হতে পারে? মহিলা কমিশন বা হিউম্যান রাইটস, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, এগুলো স্বশাসিত একটা সংস্থা এবং এরা আসে বর্তমান পরিস্থিতিটা দেখুন, ওখানে যাওয়ার পরে মানুষ তাদের কাছে বলছে পরিস্থিতি কিভাবে তারা রয়েছে সেটা ব্যক্ত করছে। দেখুন, আমরা কেউ মারা গেলে তার বাড়িতে গিয়ে সান্ত্বনা দিই, এটা সান্ত্বনা নয়, এটা এইখানে যে যাচ্ছে প্রথম হচ্ছে তাদের মানসিক পরিতৃপ্তি, মানে আমাদের পাশে কেউ আছে, যেটা একটা সরকার, মুখ্যমন্ত্রী যেতে পারতেন এই পরিস্থিতিতে, যাননি কিন্তু উনি। তো এই যে হিউম্যান রাইটস কমিশন বা মহিলা কমিশন যারা আসছে, প্রথম তো এক হচ্ছে তাদের পাশে দাঁড়ানো, তাদের পরিস্থিতি দেখা যে কেউ আছে রে ভাই আমার পাশে, অন্তত দেখছে তারা, এটুকুও তো কেউ যাচ্ছে না, তারা সিটিয়ে রয়েছে ভয়। এবং তারপরে তাদের রিপোর্ট তারা তৈরি করে যেখানে দেওয়ার সেখানে দায়িত্ব, মানে সেই হিসাবে তারা রিপোর্টটাকে পাঠায় এবং সেই রিপোর্ট ইমপ্লিমেন্ট করবে কিন্তু এই রাজ্যে যে ঘটনা ঘটছে এই রাজ্যেরই সরকার। কারণ আলটিমেট যে ডিসিশন নিতে হবে বা আলটিমেট যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বা তাদের পক্ষে ব্যবস্থা নিতে হবে, সেটার জন্য কিন্তু এই রাজ্য সরকারই সেখানে তার সমস্ত কর্তব্য, দায়িত্ব, আইনি প্রতিশ্রুতি যে কোনো বিষয় তারা দিতে পারে। কিন্তু সেখান থেকেও কেন্দ্রেরও একটা দায়িত্ববোধ থেকে যায় এবং সেটাকে নারিশিং করতে পারে। পরে যেরকম আমরা দেখেছি কোনো মুসলিম এখানে অনেকেই যারা কিন্তু এখানে সিবিআই তদন্ত চেয়েছে, এরকমও আমরা দেখেছি। মানে অর্থাৎ মানুষের যে কেন্দ্রের প্রতি একটা আস্থা, তাদের দায়বদ্ধতা এবং কেন্দ্রেরও এদের প্রতি দায়বদ্ধতা, সেখান থেকেই এখানে আসা, তাদের সমস্ত বিষয়গুলো তুলে ধরা এবং পরবর্তীকালে সেই বিষয়গুলো আইনের মাধ্যমে তার সমাধান করা। নিশ্চয়ই এটা কেন্দ্রের থেকে এটা ধীরে ধীরে হয়। আমরা ভোট পরবর্তী সন্ত্রাসের সময়েও আমরা দেখেছি, যদি সত্যি হিউম্যান রাইটস কমিশন সেই টাইমে না আসতো তাহলে হয়তো আরও ভয়াবহ, আরও বড় ঘটনা ঘটে যেতে পারতো। ঘটনা কিছু কম ঘটেনি, কিন্তু তারা আসার পরে সেটা ধীরে ধীরে প্রকাশ্যে এসছে, বিষয়গুলো মানুষ জানতে পেরেছে এবং আইনি লড়াই লড়তে পেরেছে এবং উদাহরণস্বরূপ সেই বিষয়গুলো তারা সামনে রাখতে পেরেছে যখন হিউম্যান রাইটস কমিশন সামনে এসছেন এবং তারা সেই বিষয়গুলো তুলে নিয়ে গেছে। তার মানে আপনি বলছেন যে এনএইচআরসি বা এনসিডব্লিউ যাই আসুক, এদের কাজ হচ্ছে উপযুক্ত জায়গায় রিপোর্ট দেওয়া। দ্বিতীয়ত আপনি আরেকটা জায়গা একটু আমায় ক্লিয়ার করুন যে এই যে এনএইচআরসি বা এনসিডব্লিউ, এরা কি রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের কাছেও রিপোর্ট দেয় বা পুলিশের কাছেও রিপোর্ট দেয়? কারণ যেহেতু স্টেট হচ্ছে ল অ্যান্ড অর্ডার হচ্ছে স্টেট সাবজেক্ট, এখানে স্টেটের একটা দেখার গুরুত্বপূর্ণ বিষয় থাকে, আপনি জাস্ট বলছিলেন আর কি। এরা কি রাজ্যের কাছে রিপোর্টটা দেয়? এদের রিপোর্টটা নিশ্চয়ই এরা মানে আমাদের ন্যাশনালেও দেয় এবং এই রিপোর্ট অনুযায়ী আমরা যেটুকু জেনেছি, অনেক ক্ষেত্রে এই মানব অধিকার কমিশনগুলো যখন রাজ্য পুলিশ স্টেপ নেয় না, এরা তাদেরকে ডেকে পাঠায় না। রাজ্য পুলিশ কিন্তু, আমি ফাল্গুনিদি বলি, রাজ্য পুলিশ 11 জন সদস্যের, এটা প্রদীপ্তদা ভালো বলতে পারবেন, 11 জন সদস্যের একটা সিট তৈরি করা হয়েছে। তারা মুর্শিদাবাদ, ধুলিয়ান, সুতি এবং উপদ্রুত অঞ্চলগুলোর যে পরিস্থিতি তারা খতিয়ে দেখছেন এবং তদন্ত করছেন, মানে দ্যাট ইজ স্পেশালি ইনভেস্টিগেটিং টিম এটা তৈরি হয়েছে। এই তাদের কি হেল্প বা তারা হেল্প চাইতে পারে বা এনএইচআরসি এরা কি সিটকে সাহায্য করতে পারেন? ইনফরমেশন চাইলে করতেই পারে। এবং আমি যেটুকু আমি জানি, এবং আমি মহিলা কমিশনে এবারেও আমি দিল্লি গিয়ে আমাদের এই পরিস্থিতি সম্পর্কে দিয়েছিলাম এবং আমরা জেনেছি যে তাদের কি করণীয় আছে। তারা যেটুকু, তাদের কাছ থেকে আমরা যেটুকু জানতে পেরেছি, যেখানে রাজ্য পুলিশগুলো রিপোর্ট, মানে হয়তো কেউ রেপ হয়েছে, ওখানে কোনো উল্লেখই করলো না, সেই ক্ষেত্রে তারা ওই তদন্তের মাধ্যমে তাদেরকে ডেকে এনে তাদের প্রুফগুলো দেখিয়ে জিজ্ঞেস করে কেন এখানে রায়টা এইভাবে হলো, কেন এই তদন্তটা হলো না, কেন এখানে শাস্তি পেলো না, কারণ এখানে যথাযোগ্য প্রুফ আছে। তার মানে ইনারা যে আসছেন, ইনারা যে ওখানে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তাদের প্রথম আপনি বলছেন মনোবল বাড়ানো, না মনোবল বাড়ানো নয়, শুধু মানুষের পাশে দাঁড়ানো, মানুষের পাশে দাঁড়ানো এবং আইনি সহায়তা করা। একদম তারা দিল্লি, মানে এদের লিগ্যাল এইডসও আছে, এদের তাদের স্পেশাল কোর্ট বসে, এর মধ্যেও ব্যারাকপুরে, এই উত্তর 24 পরগনার মধ্যে। কিন্তু আমার কথা, এই যে ভোট পরবর্তী হিংসায় তো আজও আপনি মানবেন যে বহু, মানে আপনারা তো বলেনই বারবার করে যে বহু বিজেপি কর্মী এখনো ঘর ছাড়া। দেখুন, একটা বিষয়ে আমি বলি, এই রাজ্যের সরকার যেটা সবথেকে বিষয় হচ্ছে তথ্য প্রমাণ লোপাট। এবং এই যে পুলিশ যে রিপোর্টগুলো দেয়, সেই রিপোর্টগুলো এমন রিপোর্ট দেয় যে দোষীরা স্বভাবতই সেখান থেকে বেরিয়ে যায়। পুলিশি রিপোর্ট তো একটা ফ্যাক্টর, আপনি কোর্টে যান, আপনি যেখানেই যান, ফার্স্ট কি দেখবে, পুলিশ কি রিপোর্ট, ওর আয়ও কি বলছে। তো সেই আয়ও রিপোর্টগুলোকে এমনভাবে তৈরি করে, দেখুন হিউম্যান রাইটস
বা এই মহিলা কমিশন যারা আসেন, তারা তাদের যেটুকু কমিশনের যেটুকু ক্যাপাসিটি আছে তার ভিত্তিতে তারা তথ্য সংগ্রহ করে, তারা তার ভিত্তিতে যতটা সম্ভব তারা ডেকে পাঠায় এবং সেখানে সওয়াল জবাব হয়। সেখানেও স্পেশাল কোর্ট বসে। তারা তো পুলিশ নয় আর না, তারা পুলিশ নয়, তারা কোর্ট বসে, কিন্তু তারা যদি ওখানে তারা রিপোর্ট চায় উকিলের মাধ্যমে, মানে লয়ারের মাধ্যমেই তারা ওখানে তদন্ত তাদের যেটুকু আছে। মানে আমার কথা, কিন্তু আপনার তো একজন সাধারণ বিজেপি কর্মী হিসাবে আপনারও এটা খারাপ লাগবে যে এত কেন্দ্র রিপোর্ট নেয়, বা এই যে আপনি যেটা বললেন কোর্ট বসা বা ইনভেস্টিগেশন করা, তার ভিডিওগ্রাফি করা, ইনফরমেশন কালেক্ট করা, কিন্তু আবার আপনাদের এই যখন 26-এর বিধানসভা আসবে তার আগে হয়তো ইন জেনারেল ওয়েতে যেটা হয় যে ভোট পূর্ববর্তী একটা হিংসা, কারণ এর মধ্যে আপনাদের অনেক নেতা বলা শুরু করেছেন বা কংগ্রেসেরও বলছেন যে এবার ভোটের আগে কিন্তু মারাত্মক হিংসা ছড়াবে বা ভোটের পরেও সেটা এক্সিস্ট করবে। দেখুন, আমাদের বারবার করে আপনাদের মানে অ্যাটলিস্ট তো উচিত একটা কেন্দ্রীয় প্রতিনিধি দল আসবে, আপনারা কেন্দ্রের যে শাসক দল তার প্রতিনিধি, আপনাদের নিরাপত্তা এশিওর করা তো আগে দরকার কেন্দ্রীয় দলের। দেখুন, এটা একটা ফেডারাল স্ট্রাকচার, আপনারা জানেন, চাইলেই কেন্দ্র হস্তক্ষেপ করতে পারে না, এটা স্টেট সাবজেক্ট, স্টেটের বিষয়। কিন্তু যখন স্টেট এটাকে ইগনোর করছে তখন তারা আইনসঙ্গতভাবে যতটুকু এর মধ্যে হস্তক্ষেপ করা যায় সেইভাবে কিন্তু হস্তক্ষেপ করে তার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে। কিন্তু ম্যাটারটা স্টেট ম্যাটার, এবং এটা একটা ফেডারাল স্ট্রাকচার যে যেখানে চাইলে আমি এটাও বুঝলাম ফাল্গুনিদি, কিন্তু আমার কাছে একটা প্রশ্ন ভীষণ খচখচ করছে। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী বললেন যে বিএসএফ গুলি চালিয়েছে। আমি জানি না, হয়তো হতে পারে আমাদের রিপোর্টাররাও জানেন না, আপনারা জানতে পারেন বিএসএফকে কোনো রকম লিখিত কোনো পদক্ষেপ নিয়েছেন এর বিরুদ্ধে, বা বিএসএফ এর যারা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার যারা দেখেন তারা কি কোনো পদক্ষেপ নিয়েছেন এই বক্তব্য সম্পর্কে? আমি কেন এটা জিজ্ঞেস করছি, কারণ বহু মানুষের মনে হতে পারে যে মুখ্যমন্ত্রী বললেন গুলি চালিয়েছে আর বিএসএফ সেটাকে মাথা নিচু করে মেনে নিল। এই ভাবনা, অর্থাৎ বিএসএফ সম্পর্কে মানুষের যে নেগেটিভ ইম্প্যাক্ট, যাতে সেটা তৈরি না হয় তার জন্য, মানে এটা তো ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন উঠবে। বিএসএফ এর ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে শীতলকুচিতে যেমন গুলি চালিয়েছে বিএসএফ এখানেও গুলি পরিষ্কার, হয়তো নয় পরিষ্কার বলছেন বিএসএফ গুলি চালিয়েছে। দেখুন, বিএসএফ যে গুলি চালায়নি সেটা পরবর্তীকালে প্রমাণিত হয়েছে, এবং পুলিশ এবং সেখানে প্রশাসন যে বিএসএফকে ডেকেছিল সেটাও তারা স্বীকার করেছে, এবং ওখানকার মানুষ বলছে এখানে বিএসএফ না থাকলে আমরা যেটুকু সেফটি রয়েছে সেটুকু থাকবো না। এবং পুলিশ যখন ওখানকার মানুষ বারবার করে পুলিশকে খুঁজেছে তখন পুলিশকে পায়নি, বিএসএফ এসছে, তারা পুলিশকেও বাঁচিয়েছে। না, মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলছেন বিএসএফ শুধু গুলি চালায়নি, সীমান্তবর্তী এলাকার কম বয়সী ছেলেদের হাতে 5,000 টাকা করে তুলে দিয়ে তাদের দিয়ে ঢিল ছুড়িয়েছেন। না, আমার কথা হচ্ছে এগুলো তো আলটিমেটলি একটা মানে দেশের একটা সৈন্যদল, আমরা তো ধরবো বিএসএফ হচ্ছে সৈন্যদল। একটা বিষয় হচ্ছে তারা কোনো পদক্ষেপ নিল না। আমাদের মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রীও বটে, পুলিশের যে ব্যর্থতা, তার যে ব্যর্থতা সেটা ঢাকতে গিয়ে সেটা তার দিক থেকে তিনি করতে পারেন, তিনি তার দিক থেকে করতে পারেন, তার তিনি পুলিশ মন্ত্রী। তার না, আমার কথা বিএসএফ এর দিক থেকে, মানে আমি যদি কাউন্টার পার্ট ধরি তাহলে বিএসএফ কি পদক্ষেপ নিল? বিএসএফ কি পদক্ষেপ নিয়েছে সেটা বিএসএফই বলতে পারবে, তবে আমার যেটুকু মনে হয় এই বিষয়ে নিশ্চয়ই বিএসএফ তার পদক্ষেপ নেবে। বেশ, আমি সৈকতের কাছে চলে আসবো। আমি প্রদীপ্তদার কাছে যাওয়ার আগে কিছু ছবি দেখাবো, কিন্তু তার আগে সৈকত, এই যে ছবিটা, বিভিন্ন দল যাচ্ছে এবং তার সেখানে মানুষের যা পরিস্থিতি সেটা শুনছে, কেন্দ্রীয় দল আসছে, কেন্দ্রের মানে এই যে একটা রাজ্যের ফেডারেল স্ট্রাকচার, তার নিজের একটা আইন আছে যেটা ল অ্যান্ড অর্ডার, স্টেট ইস্যু, সব কিছু ঠিক আছে, কিন্তু কেন্দ্রের রেসপন্সিবিলিটি, মানে তুমি ধরো যে কেন্দ্রের ইন্টেলিজেন্স সীমান্তবর্তী এলাকায়, যেহেতু এটা সীমান্তবর্তী এলাকা, আমি তার জন্য বলছি, আমি হয়তো কলকাতা হলে বলতাম না, সীমান্তবর্তী এলাকা, সেখানকার নিরাপত্তা বা সেখানে যদি এই ধরনের কোনো মিসক্রিয়েন্স হয় তার জন্য ইনিশিয়েটিভ সেন্ট্রাল ইন্টেলিজেন্স কি করছিল? মানে আমি রাজ্যের বিরুদ্ধে তোমরা প্রশ্ন তোলো বারবার করে, কেন্দ্রের ভূমিকাটা কি দেখলে এই পুরো ঘটনায়? না দেখুন, গোটা রাজ্য জুড়ে একদম আগুনের আঁচে বসে রয়েছে পশ্চিমবাংলা। আপনি যদি দেখেন, হিন্দু মুসলমান শুধু নয়, জাতপাত ধর্মের রাজনীতি চূড়ান্ত পর্যায়ে উগ্র মৌলবাদী শক্তিগুলো মাথাচাড়া দিয়েছে। মালদা মুর্শিদাবাদের ঘটনা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, এই রাজ্যের সরকার তাদের নিয়ন্ত্রণের বাইরে। কারণ এটা আজকে একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। আপনি যদি দেখেন, এসডিপিআই, পিএফআইয়ের মতন অর্গানাইজেশন বাংলাদেশের অভিনেতাকে নিয়ে এসে বসিরহাটে লোকসভায় প্রচার করানো, কিংবা খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের পরেও রাজ্য সরকারের নীরব ভূমিকা পালন করা, কিংবা একের পর এক মৌলবাদী সংগঠনের মাথায় যারা বসে থাকেন তাদেরকে তৃণমূলের মন্ত্রিসভায় মন্ত্রী করা। আপনি যদি বলেন জামাতে ইসলামের নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি তো তৃণমূলের মন্ত্রিসভারও মন্ত্রী, মানে একসঙ্গে তিনি জামাতেরও নেতা, আবার উল্টো দিকে তৃণমূলের তিনি গ্রন্থাগার মন্ত্রী। তুমি ভাবো শিক্ষা ব্যবস্থার কি করুণ চেহারা।
গ্রন্থাগার মন্ত্রী, যার লাইব্রেরি দেখভাল করার কথা, তাকে মন্ত্রী করা হয়েছে কাকে না? একটা উগ্র মৌলবাদী সংগঠন জামাতের মাথাকে। স্বাভাবিকভাবে একদিকে অযোগ্য মাস্টার, আর একদিকে লাইব্রেরিকে লাটে তুলে দাও। 13 থেকে 18 বছর বয়সের একটা উগ্র মানে উন্মত্ত একটা যুব সমাজ তৈরি করো, যাদের হাতে কলমের বদলে অস্ত্র তুলে দাও। কেন্দ্রের গোয়েন্দা সংস্থা, তাদের নজরদারি থাকা উচিত। আপনাকে আমি স্মরণ করিয়ে দিই, গত 6 মাসের মধ্যে অজিত দোভাল দুবার এই কলকাতায় এসেছেন। বাংলাদেশের ঘটনার পর কেন্দ্রীয় গোয়েন্দা স্বরাষ্ট্র দপ্তরের কড়া নজরদারি রয়েছে। শামসেরগঞ্জ, ধুলিয়ান, সুতি, জলঙ্গি, এই যে বর্ডার এলাকাগুলো, এই এলাকাগুলোতে বিএসএফ এর স্পেশাল নজরদারি আছে। তার মানে এটা প্রমাণিত যে কেন্দ্রের গোয়েন্দা সংস্থা স্বরাষ্ট্র দপ্তর ফেল করেছে, অথবা জানা সত্ত্বেও এই আগুন লাগতে দিচ্ছে। ঠিক যেমন ধুলিয়ানের তৃণমূলের চেয়ারম্যান যখন বললেন এলানে জং ঘোষণা করছি, চেয়ারম্যান যখন ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যখন বাড়ি ভাঙচুর হচ্ছে, চেয়ারম্যান ফোনে কথা বলছেন, কার সঙ্গে কথা বলছেন? আজ অব্দি কেন পুলিশ হেফাজতে নিয়ে তাকে তদন্ত করলো না? কার নির্দেশে এইসব করছিলেন তিনি? আজকে পর্যন্ত আমরা দেখতে পেলাম না। আচ্ছা, আপনি আপনাদের সিএনএর তো অসাধারণ প্যাকেজ থাকে, আপনারা দেখালেন যে 21 সালের পর এখানে হিউম্যান রাইটস কমিশন এসেছিল, ওমেন কমিশন এসেছিল, শাহজাহান কাণ্ডের পর সন্দেশখালীতে এসেছিল। আচ্ছা, আপনি বলুন তো, ধুলাগড়, বসিরহাট, কালিয়াচকে এতগুলো দাঙ্গায় একটা কোনো কমিশন তৈরি হয়েছে রাজ্যে? এই রাজ্যে একটাও কোনো হিউম্যান রাইটস কমিশন কিংবা ন্যাশনাল উমেন্স কমিশন, যারা কেন্দ্র থেকে এসছে দিল্লি থেকে, তারা কোনো রিপোর্ট সামনে এনেছে? একটা কোনো দাঙ্গাবাজ নেতাকে অ্যারেস্ট করেছে? কিচ্ছু হয়। বেলেঘাটায় বিজেপি কর্মী অভিজিৎ বিজেপি করতেন, তার দাদা এখন চোখের জল ফেলে বলে যে সিবিআইও সেটিং করে ফেলেছে, দিল্লির সরকারও ছুটে জগন্নাথ হয়ে গেছে। আমরা দেখিনি আরজি করে ঘটনার পর তিলোত্তমার বাবা মার সঙ্গে দেখা করা হয়নি? আপনি দেখেননি বিজেপি কর্মী খুন হয়ে যাওয়ার পর কর্মীর পরিবার রাষ্ট্রপতির কাছে গেছে, দেখা করা হয়নি? স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলেননি? বিজেপি আসলে নিজেদের কর্মীদের রক্তের বিনিময়ে এই রাজ্যে দাঙ্গার রাজনীতিতে তৃণমূলের সঙ্গে পাল্লা দিয়ে ভোট ব্যাংকের রুটি সেকছে। 30%, 70%, এই যে ভাগাভাগি শুধু মমতা বন্দ্যোপাধ্যায় করছে, শুধু হুমায়ুন কবির করছে, পাশাপাশি কার্তিক মহারাজরাও করছে, অমিত শাহরাও করছে, যোগী আদিত্যনাথরাও করছে। আমরা পরিষ্কার বলছি, এই পশ্চিমবাংলার মাটিতে দিদি মোদি হাতে হাত মিলিয়ে আজকে ওমেন্স কমিশন যে গেছে, এই যে বললেন ফাল্গুনিজি স্বশাসিত কমিশন, আচ্ছা ওখানে শিরূপা দেবী কি করছিলেন? ওমেন্স কমিশন মেম্বার উনি। এই যে দুজন মহিলা কমিশনের মেম্বার, দুজনেই এখানে একটা মিনিট আমি সৈকতকে একটু ফাল্গুনি দিই। আজকে কুণাল ঘোষ একটা মারাত্মক অভিযোগ করেছেন। তিনি অভিযোগ করেছেন এই যে অর্চনা মজুমদাররা গিয়েছিলেন, তারা নাকি সাদা কাগজে সই করিয়ে এনেছেন। আমি একটা বিরতিতে যাওয়ার আগে আমি সাদা কাগজ প্রসঙ্গে কি বলছেন কুণাল বাবু, তৃণমূলের মুখপাত্র, তিনি কি বলছেন শোনাবো আপনাদের, শুনুন। যে কমিশন, মানবাধিকার কমিশন বলুন, মহিলা কমিশন বলুন, এরা কি বাংলা ছাড়া দেখতে পায় না? নাকি এদের বাংলাতেই শুধু পাঠানো হয়? যখন মণিপুর জলে, তখন ডবল ইঞ্জিনের অন্য সরকারগুলোতে সর্বনাশ হয়, তখন এদের যাতায়াত নেই, এদের রাজনৈতিক অ্যাসাইনমেন্টে বাংলায় পাঠানো হয়। এখন এই মহিলা কমিশন, জাতীয় মহিলা কমিশন সন্দেশখালীতে এসেছিল, তারা ঘোরার পরই দেখা গেল কত রকম কুৎসিত নোংরা ক্যাম্পেন বাংলার বিরুদ্ধে করা যায়। অভিযোগ এলো সাদা কাগজে সই করিয়ে নিচ্ছে মহিলাদের দিয়ে, সাদা কাগজে পরে বসিয়ে নিচ্ছে ইচ্ছা মতো। যে বাংলার বিরুদ্ধে ওই কুৎসা অর্গানাইজ করার কার্যত পুরস্কার হিসেবে তাদের ওই নেত্রী যিনি আছেন, রেখা শর্মা না কি নাম ওনার, তাকে বিজেপি রাজ্যসভায় নমিনেশন দিয়ে দিল। তো আবার সেম মডেল বহরমপুর, মুর্শিদাবাদ, আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি যে জায়গাটাতে হয়েছে, পার্টিকুলারলি ধুলিয়ান বা শামসেরগঞ্জ আর বিভিন্ন জেলার বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে খবর আসছে মহিলা কমিশন তারা সাদা কাগজে মহিলাদের দিয়ে সই করানোর জন্য পাঠিয়েছে। ওই এলাকা থেকে না পেলেও যদি চারপাশ থেকেও কিছু পাওয়া যায়, দিয়ে সাদা কাগজে সই করানো হচ্ছে। ফলে যা পারে একটা গল্প লিখে দিয়ে সেটা বাংলার বিরুদ্ধে কুৎসা করতে ব্যবহৃত হবে। ফিরে আসলাম সৈকত, তোমার কথার মাঝখানে আমি থামিয়েছিলাম এবং আমি দেখালাম এই কুণালবাবু বলছেন যে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হচ্ছে। আমার বক্তব্য হচ্ছে, দিনহাটাতে গতকাল তৃণমূলের উদয়ন গুহ ঘনিষ্ঠ এক নেতার বিরুদ্ধে চাকরি দেওয়ার বিনিময়ে ধর্ষণের অভিযোগ হচ্ছে। মা মেয়েকে গতকাল পুলিশের সামনে তৃণমূলের গুন্ডারা পিটিয়েছে, সেখানে বিজেপি মহিলা কমিশন যাবে? নাকি মুসলিম মহিলা বলে তার কাছে যাবে না?
ঠিক একইভাবে এই রাজ্য থেকে বাইরে মণিপুর, হাতরাস সব জায়গায় তৃণমূলের প্রতিনিধি দল যাবে, অথচ ধুলিয়ানে তৃণমূলের নেতারা কেন যাচ্ছেন না? আসলে এই দুই দল তৃণমূল বিজেপি এখানে যেমন উমেন্স কমিশন, মহিলা কমিশন, চাইল্ড কমিশন, এ রাজ্যেও যেমন ঠুটো জগন্নাথ তৃণমূলের দলীয়করণ, দেশের ক্ষেত্রে বিজেপি তাই দলীয়। আমি সরাসরি প্রদীপ্ত দার কাছে আসবো। প্রদীপ্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত দা, এই ঘটনার একেবারে প্রথম যে ছবিটা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে, আমার খুব ভয় লেগেছিল সেটা দেখে, যে পুলিশের গাড়ি রাস্তার উপর দাও দাও করে চলছে। এটা একদম বাস্তব যে শামশেরগঞ্জে যেখানে ট্রেনের যে কেবিন ঘর পুড়িয়ে দেওয়া হলো, জ্বালিয়ে দেওয়া হলো, সেই কেবিন ঘরের মধ্যে শামশেরগঞ্জের পুলিশ অফিসাররা লুকিয়ে থাকলো। আমরা পুলিশকে কি দেখলাম, দৌড়ে পালিয়ে যাচ্ছে, সেই ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়লো বা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো। চলে আসছি মুর্শিদাবাদ থেকে, ধুলিয়ান থেকে, সুতি থেকে, একদম ভাঙড়ে, কলকাতার পাশে ঢিলছোড়া দূরত্ব। সেখানে কি দেখলাম, পাঁচটি পুলিশের বাইক টেনে জ্বালিয়ে দেওয়া হলো। পাশাপাশি কি দেখলাম, পুলিশের প্রিজন ভ্যান উল্টে অয়েল ট্যাঙ্কে লিক করে দেওয়া হলো। কিছুক্ষণ দেরি হলে পুলিশ খুব তাড়াতাড়ি প্রম্পট অ্যাকশন করেছেন, আর ওই প্রিজন ভ্যানটাও পুড়িয়ে দেওয়া হতো। এবং যারা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ছবি দেখেছেন তারা দেখছেন পুলিশ দৌড়ে পালিয়ে যাচ্ছে প্রাণ বাঁচানোর জন্য। কখনো মনে হয় না প্রদীপ্ততে, যে পুলিশের উপর আক্রমণ যখন কেউ করতে পারে, তার মানে তারা কতটা ডেসপারেট, কতটা ভয়াবহ তারা? যথার্থ বলেছো। আমি এই ভয়টা পেয়েছিলাম আরেকবার নবান্ন অভিযানের সময়, যখন বিজেপির নেতারা পুলিশের গাড়ি পুড়িয়েছিল, এবং তারই একটা ট্রেন্ড পেলাম এখানে। কানেকশন মানুষ খুব সহজে করতে পারে। সেদিনকেও বিজেপির নেতারা পুলিশের গাড়ি পুড়িয়েছিল এবং পুলিশকে তার পরবর্তীকালে বিভিন্ন সময় রক্তাক্ত হতে হয়েছে। সেই ঘটনাক্রম আমরা সমান্তরালভাবে দেখছি। ভয়টা তখন থেকেও পাচ্ছি, এবং ভয় সাধারণ মানুষও পাচ্ছে। তার পরবর্তী এই ভয়ের রেজাল্ট 2026-29-এ পশ্চিমবঙ্গ থেকে আবার পরিষ্কার হবে, যেটা 2021-24-এ হয়েছে। না, আমি ভোটের পরিসংখ্যানে আসছি না। না, আমি আমার কথা হচ্ছে, যদি বিএসএফ গুলি চালায়, সেই মানে এজেন্ডা যদি চালু করা হয় যে বিএসএফ গুলি চালাচ্ছে, তাহলে তো আমি মনে করব যে সমস্ত সীমান্তবর্তী এলাকা অরক্ষিত। তাহলে পুরো সীমান্তবর্তী এলাকা, প্রায় 2700 কিলোমিটার বর্ডার। আমি যদি আসাম ত্রিপুরা ধরি তো 4000 কিলোমিটার উপর বর্ডার বাংলাদেশের সঙ্গে। সব জায়গায় বিএসএফ ডিপ্লয়েড রয়েছে। বিএসএফ মানুষকে গুলি চালাচ্ছে, বিএসএফ এর গুলিতে মৃত্যু হচ্ছে। এ তো ভয়াবহ অভিযোগ। আমি যে কথাটা বলছিলাম, যে ভয়ের কথা বলছিলে, সেখানে রাজনীতির যোগ অবশ্যই আছে, এবং রাজনীতির যোগের সঙ্গে ভোট অঙ্ক অবশ্যই আছে। একথা আমি বলিনি, একথা অমিত শাহজি বলেছেন, এবং একথা তিনি গত এপ্রিলের 9 তারিখেও বলেছেন, মার্চের 27 তারিখেও বলেছেন, এবং এই ঘটনা পরিক্রমাতেও বলেছেন যে পশ্চিমবঙ্গে এই ধরনের ক্রিমিনাল জায়গাগুলো থাকবে না যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরিয়ে আমাদের ভোটে জিতিয়ে আনেন। এটা আমার বক্তব্য নয়। আমি যেটা বলার চেষ্টা করছি, মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন আগে খুব পরিষ্কারভাবে তার বক্তব্য রেখেছেন যে পশ্চিমবঙ্গের মাটিতে কোনোভাবে কোনো রকম দাঙ্গা করে দাঙ্গাবাজরা, তাদের কোনো ধর্ম হয় না। এবং পশ্চিমবঙ্গে এই সামিনুর থেকে শুরু করে আমাদের অন্যান্য বিধায়ক বা এমপিরা, তারা একসঙ্গে গতকালকেও একসঙ্গে মিছিল করেছেন, একসঙ্গে বৈঠক করেছেন। নির্দিষ্ট বার্তা তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে। 250 জনের ওপর গ্রেফতার হয়েছে, এবং তার মধ্যে 150 জনের বেশি হিন্দিভাষী, কোট আনকোট হিন্দিভাষী। 250 জনের ওপর গ্রেফতার হয়েছে, 150 জনের ওপর হিন্দিভাষী। এবং ভাঙড়েও অনেক গ্রেফতার হয়েছে, তার রিপোর্টও তোমাদের কাছে আছে। পুলিশ তার মতন অ্যাকশন করছে। আসলে এই যে এনএইচআরসি বা এনসিডব্লিউ, এদের না একটা বাজেট বরাদ্দ থাকে। গত বছর সেই বাজেটটা সম্পূর্ণ হয়নি একদম। মানে কেন সম্পূর্ণ হয়নি বলুন তো, এদের যে ট্রাভেল অ্যালাউন্স থাকে না, সেই ট্রাভেল অ্যালাউন্সে মনে হয় যে এরা যে যাতায়াতটা বিভিন্ন রাজ্যের জন্য ছিল বরাদ্দ, সেটা শেষ করতে পারেনি। এবার ভাবছে শুরু থেকেই যদি পশ্চিমবঙ্গে যাতায়াতটা শুরু করে দিই, তাহলে আমাদের ট্রাভেলিং অ্যালাউন্সটা মোটামুটি আমরা পেয়ে যাব। সেই জন্য অর্চনা মজুমদার দিদিকে নিতে হবে। শিরুপাদি না হয় মন্ত্রী, এই নেতা ফেতা বা বিধায়ক, কিন্তু অর্চনা মজুমদার দিদিকে নিতে হবে। মানে আমি একটা রেখা থেকে শুরু করে মানে আরেক রেখাও আছে, আবার সন্দেশখালী 2, এখানে খানিকটা সোমা সিনড্রোম দেখতে পাচ্ছি। আমি সোমা বলছি, এই সোমা সিনড্রোম দেখতে দেখতে আমার যেটা মনে হচ্ছিল, রাজ্যসভার টিকিটটা কনফার্ম করতে হবে। তাহলে একজন রাজ্যসভার টিকিটে যাবেন, আর একজন সঙ্গে আসবেন, তিনি হচ্ছেন কমিশনের প্রধান হবেন। অর্চনা দিদি সেই লাইনে আছেন কিনা আমার জানা নেই। আমি এই সোমা সিনড্রোমের সঙ্গে সঙ্গে বলতে, রিপোর্ট কোথায়, কোন রিপোর্ট আজকে এসছে? নাকি সেন্ট্রাল এজেন্সিকে সম্পূর্ণভাবে ব্যবহার করা হচ্ছে, ব্যবহার করে মণিপুরে 0 এখানে 1 এইভাবে খেলা হচ্ছে, উত্তরপ্রদেশে 0 এখানে 1,
বেনারসে যেখানে প্রধানমন্ত্রীর মূল জায়গা, সেইখানে নির্বাচনী এলাকায় একজন মুখ বধির মানুষ যখন শিশু যখন ধর্ষিত হচ্ছেন, মানে শব্দটাও বের করতে কষ্ট হচ্ছে, এবং তাকে যৌনাঙ্গে বিভিন্নভাবে আক্রমণ করা হচ্ছে, তখন এনসিডব্লিউকে আমরা দেখতে পাই না, এনএইচআরসিকে দেখতে না। পুরো ভারতব্যাপী তুমি দেখতে পাবে না, তুমি খবর করতে পারবে না। অন্যান্য রাজ্যে শূন্য। ফলে স্বাভাবিকভাবেই সন্দেশখালী 2 করার প্রক্রিয়া এখানে চলছে, মানুষ ধীরে ধীরে বুঝে যাবে। আমি পরের যে কথাটা বলতে চাইছি, আমাদের বক্তব্য আপনারা শুনবেন না, ছেড়ে দিন। আপনারা শুনুন, অজিত দোভাল 2 বার এলেন ফেব্রুয়ারি মাসে। আপনারা শুনুন শুভেন্দু অধিকারী, তার বক্তব্য 2 দিন আগে। আপনারা শুনুন যার বিয়ে কতদিন আগে, তাকে শুভেচ্ছা, দিলীপ ঘোষ, ভালো থাকুন, এবার নারীদের গুরুত্ব বুঝবেন নিশ্চয়ই, তিনি 3 দিন আগে। তাদের বক্তব্যগুলো এক জায়গায় নিয়ে আসুন। অজিত দোভাল পশ্চিমবঙ্গে এসে মুর্শিদাবাদ, বীরভূম, মালদা প্রমুখ জায়গায় কি কি সমস্যা হতে পারে এবং কোন কোন আউটফিট, জঙ্গি আউটফিট কিভাবে কি করতে পারে, সেই নিয়ে বিএসএফ এর সঙ্গে, ইন্টেলিজেন্সের সঙ্গে মিটিংয়ে বসলেন। রাজ্য সরকারকে একটা নোটশিট পাঠানো হয়েছে। রাজ্য সরকারকে বলা হয়েছে যে দেখো, আমি কিন্তু এইভাবে এসেছি, এই সমস্যাগুলো হয়েছে, তুমি ভাই একটু দেখো। রাজ্য পুলিশকে নিয়ে প্রশ্ন করার আগে এই বিএসএফ বা এই ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টকে অজিত দোভালের ভূমিকা নিয়ে প্রশ্ন করা যাবে না? তার মানে রাজ্য সরকারকে সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছে এবং ঘটনা ঘটতে দেওয়া হয়েছে। এবং যেখানে পার্লামেন্টে দাঁড়িয়ে নিত্যানন্দ রায়, যিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি একটা তথ্য দিচ্ছেন যে 865 কিলোমিটার, পুরো যে 4096 কিলোমিটারের গল্পটা তুমি বললে, তার মধ্যে 865 কিলোমিটারের মতন বর্ডার দেওয়া যায়নি, এবং তার মধ্যে 450 পশ্চিমবঙ্গে, যেটা বলছে আমাদের অমিত শাহ। তাহলে বাকি যে 415 অন্যান্য রাজ্যে, সেগুলোর বর্ডারিং এর ক্ষেত্রে কি সমস্যা, কেন বর্ডার সেখানে ফেন্সিং হয়নি, সেই উত্তর তো এরা দিতে পারবে না। তাহলে সেখান থেকে কি মানুষ আসছে? আসাম থেকে, ত্রিপুরা থেকে 2600 বাংলাদেশি গত 13 মাসে গ্রেপ্তার হয়েছে। কার রিপোর্ট? নিত্যানন্দ রায়ের। পশ্চিমবঙ্গ থেকেও সেই 2600-এর মধ্যে রয়েছে। যদি পশ্চিমবঙ্গ পুলিশ সেক্ষেত্রে সাহায্য করে, তাহলে এক্ষেত্রে কেন করতে পারলো না? প্রশ্নটা হচ্ছে, কোথাও গিয়ে গোপনে স্বরাষ্ট্র মন্ত্রক যে তথ্য দিচ্ছে, তার ভিত্তিতে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় যথার্থ বলেছেন যে এখানে ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। সোমা সিনড্রোমের সঙ্গে সঙ্গে সন্দেশখালী 2 করা হচ্ছে, এবং সাদা কাগজে সাইন করিয়ে। মাঝখানে যেন আমি ঝন্টুদাকে নিয়ে নিই, আমি তারপর একবারে নেব, সাদা কাগজে সই করিয়ে। সেখানে আপনি কি বলতে চাইছিলেন প্রত্যেকটা? ষড়যন্ত্রটা এমন করা হচ্ছে যেখানে আপকি বার 200 পার হয়নি 21 সালে, এবার সেই হিন্দু মুসলিম চশমা করে দাও, চশমা করে গন্ডগোলটা আরো পাকিয়ে। এবার একটা জিনিস খুব পরিষ্কার, এই 3 জন রাজনৈতিক নেতার আলোচনা থেকে বুঝলাম যে পুরোপুরি রাজনীতির একটা গন্ধ আমি পেলাম এতক্ষণ পর্যন্ত, 8টা থেকে শুরু করে 8:30 পর্যন্ত পুরো রাজনীতির গন্ধ। কিন্তু আমার এখন এই সময় ওই মলিন মুখগুলো, ম্লান মুখগুলোর কথা মনে পড়ছে, যারা রাজ্যপালের পায়ে লুটিয়ে পড়ছেন বা কেউ কেউ হাউ হাউ করে কাঁদছেন। একজন বৃদ্ধা বলছেন যে আমার গলার একটা সোনার হার আমার পরিযায়ী শ্রমিক ছেলে বানিয়ে দিয়েছিল, সেই হারটা পর্যন্ত টেনে নিয়ে গেছে। একের পর এক কালো ছাপ, পোড়া বাড়ি, বোমের আওয়াজ, গুলির শব্দ, সেগুলো এখন ছবি, মানে ক্যামেরায়। আমরা যে ক্যামেরাগুলো ব্যবহার করি বিভিন্ন মিডিয়া, সেগুলো কোনোটা বিজেপির বানানো কোনো কোম্পানির ক্যামেরা নয় যে বিজেপির ফেভারে ছবি তুলবে, বা কোনো ক্যামেরা এরকম নয় যে তৃণমূলের ফেভারে ছবি তুলবে, বা সৈকতরাও এরকম কোনো ক্যামেরা কোম্পানি নেই বামেদের। ক্যামেরায় যেটা ধরা পড়ছে এটা ট্রু, এটা বাস্তব। কে করিয়েছে এটা বড় প্রশ্ন, কিন্তু যা ঘটেছে সেটা ভয়াবহ, মারাত্মক। মানুষ ঘর শূন্য হয়ে গেছেন, তছনছ হয়ে গেছে, কোপানো হয়েছে বাবা ছেলেকে, হরগোবিন্দ দাস, চন্দন দাসকে। আরেকজনের নাম আচ্ছা বলুন তো, না অবশ্যই আরেকজনও মারা গেছে, সে গন্ডগোলে ছিল না। আমি প্রদীপ্তদাকে একটু বোঝাই, তার বাবার বাইট আমাদের কাছে আছে, যে ছেলেটির গুলি লেগেছে, সে কোনো এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিল, ইজাজের, তার দেহে গুলি লাগে, এবং তার বাবা বলছেন যে ও কোনো কিছুর মধ্যে নেই, আসছিল ছিটকে আসা গুলি, যেটা হয়তো আমারও হতে পারে, কোনো গন্ডগোলের পাশ দিয়ে যাচ্ছে, আমার তোমার যে কারোর হতে পারে সেই ঘটনা। এটা কিন্তু ইন্টেনশনালি ঘিরে ধরে কুপিয়ে খুন নয়, এটা মাথায় রাখতে হবে প্রদীপ্ত। আমি একদম পুরো হোয়াইট ওয়েতে এখানটায় বলছি। তাহলে এই পরিবারগুলোর কি দোষ? এরা কার মুখের দিকে তাকিয়ে থাকবে? পুলিশ? আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিলাম, পুলিশে বিশ্বাস নেই, ভরসা মুখ্যমন্ত্রীর দিকে, মমতা বন্দ্যোপাধ্যায়, স্নেহের হাত। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি গুলি করিয়েছে, বিজেপি দোষী। আচ্ছা বহিরাগত তথ্য আসছে বাইরে থেকে। এক্ষুনি প্রদীপ্তদার কথা যদি আমি দেখি, তার মধ্যে একটা পরিষ্কার হিন্দি ভাষী 250 জনের উপর গ্রেপ্তার হয়েছে, তার মধ্যে ম্যাক্সিমাম হিন্দি ভাষী। তারপরে ঝাড়খণ্ড থেকে লোক ঢোকানো হয়েছে। তাহলে কি হয়েছে? কিন্তু কি হয়েছে সেটা অনুসন্ধান করার আগে, বর্ষাকাল আসলে ওই পোড়া বাড়ির ছাদ থেকে জল পড়বে ওই মানুষগুলোর মাথার উপরে, যাদের আজকে কিচ্ছু নেই। তাদের ছবি দেখাবো, তারা কি বলছেন শোনাবো। বিরতির পর ফিরে এসে তারপর ঝন্টুদার কাছে যাব।
প্র্যাকটিক্যাল কি ঘটেছে আমি তারপর এসে ফাল্গুনি দিয়ে হাত তুলেছেন, আমি ফাল্গুনিদের কাছেও জিজ্ঞেস করবো। আচ্ছা, কখনো কখনো আপনার মনে একটা প্রশ্ন জাগছে না যে এরা কারা যারা পুলিশের আউট অফ কন্ট্রোল পুলিশের গাড়ি পুড়িয়ে দিচ্ছে? আচ্ছা, এটা কখনো প্রদীপ্ত দ্বারা ভাবছেন না যে এই উত্তেজিত জনতা যারা সরকারি নীল সাদা বাস পোড়াচ্ছে তারা এই সরকারের লোক নয়? তারা কারা? তাদের নিয়ন্ত্রণ করবার কোনো জায়গা নেই। আচ্ছা, এটাও আপনাদের মনে হচ্ছে না যারা রেল পোড়াচ্ছে, রেল ভাঙছে, লাইন উপড়ে ফেলছে, লাইনম্যানকে মার্ডার করবার চেষ্টা করছে, পাথর ছুটছে, রেলের ট্রান্সফরমার পুড়িয়ে দিচ্ছে, লেভেল ক্রসিং এর গেট ভেঙে দুমড়ে মুচড়ে ফেলছে, এরা কারা? এরা কেউ অপরিচিত কেউ? এরা বিএসএফ? এরা বহিরাগত? এরা কারা? কিন্তু এই যে যাদের ক্ষতি হয়েছে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি, যারা ক্ষতি করেছে তাদের আমরা খুঁজছি আর রাজনৈতিক জাতাকলে নিজেদেরও পিষ্ট করছি। আসলে এবার মুখ্যমন্ত্রী এই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে তাদের ক্ষতিপূরণের বার্তা দিয়েছেন। কি বলেছেন তিনি, শুনব। We have already announced yesterday our policy. The victims we are giving 10 lakhs to each family, and the victims जिसको घर तोड़ा है, जो भी इसमें शामिल है, मैं इन्वेस्टिगेशन का पहले इसको बारे में कुछ टिप्पणी नहीं करेंगे। जो बीजेपी करते हैं उसको सेंट्रल मिनिस्टर करते हैं। इन्वेस्टिगेशन के लिए हम लोगों ने सीट तैयार किया, लेट देम फाइंड आउट। लेकिन उसको सबको घर हम बांग्ला का बाड़ी बना देंगे, और जिसको दुकान के कोई शॉप में कोई प्रॉब्लम हुआ तो उसमें भी हम उसको मदद करेंगे। প্রদীপ্ত একটু আগে বলছিলেন যে হিন্দিভাষী অনেককে গ্রেফতার করা হয়েছে, মুখ্যমন্ত্রী তার বক্তব্যের 90% হিন্দিতেই আবার বলছেন। এখন ব্যাপার হচ্ছে যে এই মুহূর্তে প্রশ্ন যদি আমি জানি না এটা কাদের জন্য বলা হচ্ছে, এইটাই তো প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। মানে আমি বলছি হিন্দি ভাষী আলাদা, হঠাৎ করে কেন বললেন আমি সেটা বুঝলাম না। বাংলার মানুষ, তার মানে আপনার সাংবাদিক ওখানে ছিল না, মুশকিল হচ্ছে এইখানে। এই সাংবাদিকতার এই যে আর্ধেক দিকটা, এটাইতেই সমস্যা হয়ে যায় না। থ্যাংক ইউ। হিন্দিতে বললেন, আমি সেটা যাও, আমি ঝন্টুদার কাছে আসবো। ঝন্টুদা, আপনার কাছে আসার আগে মানে আমি কিছু ছবি একটু দেখাতে চাই যে আজকে গ্রাউন্ড রিয়েলিটিতে দাঁড়িয়ে আমরা ঝন্টুদারা যাদের কথা সবসময় বলি, অর্থাৎ সাধারণ মানুষ যাদের সব কিছু গেছে, তারা আজকে কি বলছে। কারণ মুর্শিদাবাদে গরিব মানুষের সংখ্যা প্রচুর। কি বলছেন তারা শুনবো, কি বলছেন তারা দেখবো। ঘর থেকে বার করেছে, জিনিসপাতি গহনা পুড়িয়ে দিয়েছে। আমরা কি খুব ভয়ে আছি। আমরা ক্যাম্প চাই, মমতাকে চাই না, ভান্ডার চাই না, সরকার চাই না, কিছু আর চাই। আমরা বাড়িতে থাকতে পারছি না, ঘরে ঘুমাতে পারছি না, ছেলে মেয়েরাকে বাইরে পাঠিয়ে দিয়েছি। আমরা ক্যাম্প চাই, আমরা লক্ষ্মী ভান্ডার খাবো না, পুলিশের সাহায্য পাই না। বিএসএফ ক্যাম্প চাই এখানে, আমরা ক্ষতিপূরণটা যা আছে আমরা বাঁচতে চাই। পুরো তো একটা ক্ষতি পড়ে এরপরে, ওই জন্য আমরা এখানে ক্যাম্প চাই, বিএসএফ ক্যাম্প চাই। আমরা এখানে স্থায়ী রাষ্ট্রপতি শাসন চাই, আমরা চাই স্থায়ী ক্যাম্প চাই। আমরা বিএসএফ দাবি চাই, বিএসএফ ক্যাম্প চাই, এখানে ক্যাম্প চাই, গানে সুস্থভাবে বাঁচতে পারবো। আমাদেরও দাবি, আমরা ক্যাম্প চাই। রাজ্যপালকে কি জানালেন আপনারা? আমরা এটাই জানালাম যে আমরা সারা জীবনের জন্য ক্যাম্প চাই, নইলে আমরা কেউ বাঁচতে পারবো না। আমরা সুরক্ষার জন্য ক্যাম্প চাই। আমরা চাইছি এখানে কেন্দ্রীয় ক্যাম্প পার্মানেন্ট দেওয়া হোক, নাহলে আমরা এখানে থাকতে পারবো না। আমরা বাংলাদেশ দেখেছি, কিন্তু বর্তমানে আমরা দেখছি আমরা বর্তমানে বাংলাদেশে বাস করছি। রিকোয়েস্ট করছি যাতে আমাদের এখানে পার্মানেন্ট ক্যাম্পের ব্যবস্থা করা হয়। রীতিমতো ধমকি দিচ্ছে, হিন্দু শূন্য করে দেওয়া হবে। ঝন্টুদা, সম্পূর্ণভাবে রাজনীতির বাইরে বেরোতে হবে। রাজনীতির আবেশ থাকলে আমরা সঠিক কথা সঠিক মানুষের জন্য সঠিক সময় বলতে পারবো না। দেখুন, এটা তো বাস্তব যে এই মানুষগুলো, আজকে একটা আমি ছবি দেখছিলাম যখন বিকেলবেলায় 5টায় অনুষ্ঠান করেছেন প্রদীপ্তকে বলবো দেখানোর জন্য, এক জায়গায় প্রচুর মহিলা জমায়েত হয়ে রয়েছেন, খুব সম্ভবত সেটা হতে পারে বেদবোনা গ্রাম। এবার সেখানে আমরা দেখছি এই যে মহিলারা প্রত্যেকের হাতে দেখুন, কেউ বাড়ি ঘর চাইছেন না, টাকা পয়সা চাইছেন না, তারা ডিমান্ড করছেন আমাদের টাকা দিন, ক্ষতিপূরণ দিন।
তারা বলছেন উই ওয়ান্ট সেফটি অ্যান্ড সিকিউরিটি, এটা যেটা আমরা মাঠের মধ্যে উই ওয়ান্ট বিএসএফ ক্যাম্প, আমরা বিএসএফ ক্যাম্প চাইছি। আমার কাছে বুঝতে খুব অসুবিধা হচ্ছে যে বিএসএফ যদি বিএসএফ গুলি চালায় সেই বিএসএফ ক্যাম্প কেন মানুষ চাইছেন তাহলে ঝন্টুদা? না, রবীন্দ্রনাথ ঠাকুর তো বহু যুগ আগে লিখে গেছিলেন ভার তার না রহিবে দায়, অর্থাৎ যে ভার বা দায় এড়ানোর পালা চলছে। আমি বলছি দেখো রাজ্যটা তো ল এন্ড অর্ডার দেখে, পবিত্র শিক্ষক আমার খুব প্রিয় ভাই, ওরা অপদীপ্ত, ও বারবার পড়ায়, আমরা পড়ি ওদের মাধ্যমে পলিটিক্যাল সায়েন্সে যে ল এন্ড অর্ডার কোফেডারাল স্ট্রাকচারে স্টেটের সাবজেক্ট। অর্থাৎ এই যে পুরো প্রক্রিয়াতে আমি কেন্দ্রকে একটু পাশে রাখছি। মুখ্যমন্ত্রী আজকে বললেন, আমি আগ বাড়িয়ে বলি না, কিন্তু মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দিয়েছেন, উনি পুলিশ মন্ত্রী অফিসিয়াল স্টেটমেন্ট ধরে নিয়েই যে বিএসএফ লোক ঢুকিয়েছে, অথচ খেয়াল করে দেবাশিস এই বিএসএফ কিন্তু কোর্ট দেওয়ার আগে স্টেটের মেশিনারি সেই বিএসএফ ভার রেখেছে, ভরসা রেখেছে, আজও রেখে দিয়েছে। এবং সাধারণ মানুষের বক্তব্য এই যে হামলা, আবারও বলছি হামলা, এই মানুষগুলো বলছে তাদের উপরে হামলা হয়েছে, এটা দাঙ্গা নয়, এটা দাঙ্গা নয়, একদম একদম। এই হামলা জন্য পুলিশ দায়ী, স্থানীয় নেতারা দায়ী। এই যে তুমি বলছো রাজ্যের মুখ্যমন্ত্রী বা তৃণমূলের নেতৃত্বরা বলছে বাইরের লোক এসেছে, আমি ধরে নিলাম তারা তো শাসন বর্গে আছেন, তাদের কাছে অনেক মেশিনারিজ আছে, তারা খবর রাখে। কিন্তু খেয়াল করো যে আমরা ভিডিওতে দেখলাম, তুমি শুরুতে বললে ধুলিয়ানের পুরসভার চেয়ারম্যান ইনজামামুল ইসলামের ছবি, আমরা দেখলাম যে শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম ও তার ভাইয়ের নাম, দাদার নাম উঠে আসছে, সাধারণ মানুষ বলছে ওখানটা। আচ্ছা আমরা কি দেখলাম, এই যে হরগোবিন্দ দাস তার ছেলে চন্দন দাসের নৃশংস হত্যা হামলা করে তাদের এফআইআর কপিতে যে 7 থেকে 8 জনের নাম ছিল, যার মধ্যে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে, তারা প্রত্যেককেই চেনে, অর্থাৎ তারা কেউ বাংলাদেশ বা ঝাড়খণ্ড থেকে আসেনি, এটা প্রমাণিত, কারণ এফআইআর তাদের নাম দেওয়া হয়েছে প্রতিবেশী হিসেবে। একদম, অর্থাৎ এই যে না মানে এফআইআর এর নাম নয় ঝন্টুদা, এডিজি দক্ষিণবঙ্গ তিনি বলছেন যে এই যে কালু নাদাব, দিলদাব নাদাব, এদেরকে গ্রেপ্তার করে যে পাশের গ্রামে থাকে, পাশের গ্রামের লোক তারা, এবং একজন শিক্ষক মানুষ যে ফ্রিতে পুলিশ বলছে, আমরা বলছি না, এবং একজন শিক্ষক মানুষ যিনি ওখানে শুধু তার পরিচয়টা তার হিন্দু ধর্মাবলম্বী, সে ধর্ম নির্বিশেষে সবাইকে নিঃশুল্ক পড়ায়, তিনি স্টেটমেন্ট দিচ্ছেন আমার ছাত্ররা এসে কোচিং সেন্টারটা আগুন লাগিয়েছে। আমি বলছি এই কথাগুলোকে তো আমাকে রিয়ালি নিতে হবে। শাসন পশ্চিমবঙ্গে যারা দায়িত্বে আছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী, আমার খেয়াল আছে 2007 সাল আমি ছাত্র, অগণিত নন্দীগ্রামে যখন গ্রামকে গ্রাম লুট হচ্ছে, বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি এক কাপড়ে মহেশ্বেতা দেবী, মেধা পাটেকরকে সাথে নিয়ে নন্দীগ্রাম, এই তৎকালীন বাম নেতারা, বিমানবাবু বলেছিল মেধা, মমতা, মহেশ্বেতা বহিরাগত, কাপড়ের তলায় বন্দুক নিয়ে গেছে, বহিরাগতরা ওখানে উস্কানি দিচ্ছে, পরে প্রমাণিত হলো কার কাজ। আমার কথা হচ্ছে যে পরিষ্কার রাজ্য সরকার বকটুইতে যেতে পারে, যেখানে তারা তাদের একটা গোষ্ঠী আরেকটা গোষ্ঠীকে মেরেছে, মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছতে পারে, মুখ্যমন্ত্রী রাজধর্ম মানে এখানে গেল না কেন? দ্বিতীয়, তোমরা বলছো দায় কেন্দ্রের কি নেই? এই যে কতগুলো কেন্দ্রীয় মানে স্বশাসিত সংস্থা যারা রেকমেন্ডেড অথরিটি, তাদের কোনো ক্ষমতা নেই, রেকমেন্ড করে। আমি তোমায় বলছি 14 সালে দেশের প্রধানমন্ত্রী হিসেবে মোদী ক্ষমতায় আসীন হওয়ার পরে এ রাজ্যে আমি তথ্য দেখছিলাম 3 ডজনের উপরে এই ধরনের এজেন্সিগুলো এসেছে, তাদের রিপোর্টগুলো আজকে কোথায় দেবাসিস? ডাস্টবিনে? তারা তো স্টেট গভর্নমেন্টকে রেকমেন্ড করে, সেন্ট্রালকে করে। আচ্ছা ধরলাম স্টেট কিছু করবে না, সেন্ট্রাল কি কাজটা করেছে? কাগজ নষ্ট করেছে, প্রদীপ্তর ভাষায় জনগণের ট্যাক্সের টাকায় ঘুরে গেছে, মালদার আম কিনতে এসেছিল, মুর্শিদাবাদের লিচু কিনতে এসেছিল। আমার প্রশ্ন হচ্ছে ছেলে খেলামিটা কেন? এই যে মানুষগুলো ঘর ছাড়া, এটা তো বাস্তব। আজকে রাজ্যপালের পায়ে লুটোপুটি করে কাটছে যে মাগুলো, সেটা তো ঠিক নয়। একবার এই ছবিটা একটু বড় করে দেখাই, আপনি দেখুন এই যে মহিলাদের যে ছবিটা আমরা উপরে দেখাচ্ছি উইন্ডোর মধ্যে, একটু বড় করে দেখাই, এর যে পরের ছবিটা আমরা দেখি, এই যে দেখুন এখানে যত মহিলা রয়েছেন তাদের প্রত্যেকের হাতে একই রকম প্ল্যাকার্ড, তারা বলছেন যে আমরা বিএসএফ ক্যাম্প চাই। আপনি দেখুন প্রত্যেকটা প্ল্যাকার্ডে একই লেখা, কেউ কিন্তু নিজের জন্য ঘর চাইছেন না, সম্পত্তি চাইছেন না, টাকা চাইছেন না, ক্ষতিপূরণ চাইছে না।
প্রত্যেকের কাছে কনসার্ন হচ্ছে এখন এক এবং অন্যতম হচ্ছে নিরাপত্তা। কারণ হাইকোর্ট প্রথমে বৃহস্পতিবার অবধি রেখেছিলেন, তারপর আরো মনে হয় 5 দিন এক্সটেন্ড করেছেন, কিন্তু তারপর তো কেন্দ্রীয় বাহিনী তো চিরস্থায়ী নয়, তারা তো চলে যাবে সেখান থেকে। এটা সমাধান নয় দেবাশিস। তাহলে দেখুন, উই ওয়ান্ট বিএসএফ ক্যাম্প, উই ওয়ান্ট পার্মানেন্ট ক্যাম্প। হ্যাঁ দেবাশিস, এটা সমাধান নয়। তুমি বলছিলে এটা কতদিন চলবে, আমি বলছি যারা যুক্ত তাদেরকে শামীমের ভাষায় এডিজি ল এন্ড অর্ডার তিনি বলেছিলেন পাতাল থেকে তুলে আনবেন। এটাকে যদি না করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া যায়, এখানে পরিস্থিতি স্বাভাবিক হবে না, হবে না। আমি বলছি কুণাল বাবু কালকে দিলীপ বাবুকে প্রচুর শুভেচ্ছা ভরে দিয়েছে। কুণাল বাবু সাদা কাগজে সই করা দেখেছে, সঠিক তার শাসন বড় আছে, তার ক্ষমতায় যে কুণাল বাবু একটাবার মালদা মুর্শিদাবাদে যেতে পারে। একদম, এটা একটা বড় প্রশ্ন যে মালদা মুর্শিদাবাদে কেন প্রশাসন মানে এখনো পর্যন্ত রাজ্যের শাসক দলের কেউ পৌঁছলেন না, এটা একটা বড় প্রশ্ন। আজকে কংগ্রেস গেছেন, আমরা সেই ছবি দেখেছি। আমি আসবো প্রত্যেকের কাছে, আবার আসবো একটা ছোট্ট বিরতি নিয়ে। আমি এক এক করে যাব, প্রথম ফাল্গুনীতি, তারপরে প্রদীপ্ত বলবেন, তারপর আমি সৈকতের কাছে যাব। আমি তিনজনের কথা শুনবো, কারণ পরিস্থিতি যা দেখানোর আমরা দেখিয়ে দিয়েছি, যেটা মানুষ বুঝছেন, খুব পরিষ্কার বুঝতে পারছেন যে এই ঘর হারা সম্পত্তি হারা মানুষেরা আজ সব থেকে বড় সমস্যা হচ্ছে তাদের কাছে আতঙ্ক। যে কোনো রাতে আবার ভয়াবহতা হতে পারে, এরকমটা ইনপুট বলছে। এখন ব্যাপার হচ্ছে যে সেই ইনপুটের উপর ভিত্তি করে পুলিশের উপর ভরসা রাখতে পারছেন না মানুষ। তারা মনে করছেন ওই ছাপ্পা ছাপ্পা পোশাক পরা বিএসএফ সিআরপিএফ না থাকলে বিপদ। আসবো বিরতির পর। সঙ্গে জিনিস অস্পষ্ট, হয়তো প্রদীপ্তদা সেটা পরিষ্কার করবেন। আমার মানে স্বনির্বন্ধ অনুরোধ থাকবে যে মুখ্যমন্ত্রী রাজ্যপালকেও যেতে বারণ করলেন কেন, মানে আমার কাছে এটাও খুব অস্পষ্ট। তবে রাজ্যের রাজ্যপাল মাননীয় সম্মানীয় রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি গতকাল মালদা, আজ মুর্শিদাবাদ গিয়েছিলেন, মানুষের কাছে গেছেন, মানুষের সঙ্গে কথা বলেছেন। আপনারা দেখছিলেন রাজ্যপালের পায়ে ধরে মানুষ ডিমান্ড করছেন তাদের দাবিগুলো। কি ডিমান্ড রাজ্যপালের কাছে আসলো, বেসিক্যালি মূলত কোন জায়গাটা মানুষের চাহিদা, শুনুন রাজ্যপালের মুখেই শুনবো। Understand what exactly the people need, what the people want. There is a difference between what they want and what they need. I've been able to understand the felt needs of society there. I will take it up in the appropriate channels in the appropriate manner. As governor, it's my duty to act as a rainbow bridge between the center and the state. When it comes to protecting the life and property of the people, there is no difference of opinion between this government or that government. It's our bounden duty and a constitutional obligation to guarantee the fundamental right to life. The right to life has been threatened. Fear psychosis is gaining ground. This cannot be allowed. We will certainly be in communication with the Chief Minister, with the Government of India, and with all authorities who are involved in that, and will give the feedback to the people also. Duty to report to the authorities what I see in the field and my observations about it. I will do that. Establish it before the appropriate authorities. Please, state government, Bengal expects everyone to be vigilant. Eternal vigilance is the price of democracy. ফাল্গুনীদের কাছেও ফাল্গুনীদি এলাকার মানুষের কাছে এখন সবথেকে যেটা বড় সমস্যা সেটা হচ্ছে ফিয়ার সাইকোসিসে ভুগছেন মানুষ। রাজ্যপাল বলছেন ভয় ভীতির একটা পরিস্থিতি এখনো পর্যন্ত রয়েছে এবং মানুষের জেনারেল ডিমান্ড হচ্ছে বিএসএফ ক্যাম্প। আমার দুর্ভাগ্য বাইকটা শোনাতে পারলাম না, যাই হোক বলুন। দেখুন, স্বাভাবিকভাবেই মানুষ বিএসএফ এর উপর আস্থা রাখছে, এটা স্বাভাবিক। দেখুন ওনারা বলছিলেন এই যে লাভলি খাতুন, এই যে পঞ্চায়েত প্রধান, যে পরে প্রমাণিত হলো যে বাংলাদেশ থেকে সেটা কে, কার দেখার দায়িত্ব ছিল, কে দেখছে এটা? আপনি বলুন 2017 সালে গোয়ায় যে বিস্ফোরণ হয়েছিল, সেই বিস্ফোরণ যে করেছিল তার বাড়ি মুর্শিদাবাদে, সেটা দেখার দায় কার ছিল? আজকে যখন ওই মোদিজিকে, প্রধানমন্ত্রীকে হত্যার ছক করছে, সে কলকাতা থেকে এখান থেকে ট্রেন ধরছে, এই দায় কার আছে? এই যে না, আমাকে একটা কথা বলুন ফাল্গুনী, যে একের পর এক জঙ্গি সংগঠন মুর্শিদাবাদ মালদায় বাসা বাঁধছে, এটা আমার কথা নয়, আপনার দলনেতা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথা। আনসারউদ্দিন বাংলা শহরে একাধিক দল, তার কেন্দ্রের তো উচিত এদেরকে খুঁজে খুঁজে বার করা, মানে যা পারুক এদের এগেইনস্টে স্টেপ নেওয়া উচিত কেন্দ্রের। দেখুন, কেন্দ্রের তো উচিত, কেন্দ্র করছে প্রসেসিং, কিন্তু আমি আবার বলছি এটা ফেডারেল স্ট্রাকচার, চট জলদি কেন্দ্র করতে পারে না, আস্তে আস্তে কেন্দ্র করছে, সিবিআই ঢুকছে, অজিত দোভাল আসছে, হচ্ছে না এরকম ভাববেন না, হচ্ছে, নিশ্চয়ই হচ্ছে।
কিন্তু দেখুন এখন যে পরিস্থিতি আছে, তো এখন বলতে হয় রাষ্ট্রপতি শাসন চাইছে, কারণ মানুষ বিএসএফ এর উপরেই আস্থা রাখছে। একটা অভিযোগ করেছেন না, আমি বলছি ফাল্গুনিদি একটু জানতে চাই, অজিত ডোভাল আসলেন, তিনি 27টি এজেন্সির সঙ্গে মিটিং করলেন, প্রত্যেকটা এজেন্সি হচ্ছে সেন্ট্রাল এজেন্সি, কেন রাজ্য পুলিশকে তার সঙ্গে অ্যাটাচ করা হলো না? তাহলে তো রাজ্যের পুলিশের কাছে, স্বরাষ্ট্র দপ্তরের কাছে ইনপুট থাকতো যে কি বিপদ, ডিআই গুলোকে কেন ডাকা হলো না? দেখুন স্বরাষ্ট্র দপ্তরের কাছে সমস্ত ইনপুট আছে, এরা করে না, সেই জন্যই লাভলি খাতুনের মতো পঞ্চায়েত প্রধানরা এখানে দীর্ঘদিন রাজ করছে, এখানে জঙ্গি তৈরি করা হচ্ছে, এখানে ডেমোগ্রাফি চেঞ্জ করা হচ্ছে। এক মিনিট, এটা কিন্তু দাঙ্গা নয়, এটা তীব্র মৌলবাদ যারা আছে তাদেরকে উস্কানি দেওয়া হয়েছে যে 33% হিন্দুদের ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো। মমতা ব্যানার্জি কথা বলেননি, এটা হচ্ছে পরিকল্পিত, এটা তৃণমূলের থেকে, এটা আজকে নয়, নুপুর শর্মার সময় দেখেছি, সিএর সময় দেখেছি, একের পর এক ট্রেন জ্বলেছে, বাড়ি জ্বলেছে, ঘর জ্বলেছে, মারা হয়েছে, এটা পূর্ব পরিকল্পিত। চাকরিহারাদের এই আন্দোলনকে মোড় ঘোরাবার জন্য এটা তৈরি করা হয়েছে, সেই জন্য একদম একটু প্রত্যুদা বলি, প্রত্যুদা মুর্শিদাবাদে 66% হচ্ছে মুসলিম থাকে। এখন বিষয় হচ্ছে যে যতদিন পর্যন্ত অধীর বাবু ছিলেন, আমি কংগ্রেসের গুণগান করছি না, অধীর বাবু ছিলেন, গন্ডগোল হয়নি। এই যে ইউসুফ পাঠান এখন আপনাদের সাংসদ, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দোষ দিচ্ছেন ঈশা খান চৌধুরীকে। আমি আবারও বলছি, এটা এই যে প্রবীর সাহারা এরা কারা? এই যে লক্ষণ দাসের বাড়িতে যে ভাঙা হলো, এরা কারা? লক্ষণ সাহার বাড়িতে, সঞ্জয় দাসের বাড়িতে যেভাবে প্রবীর সাহারা হামলা করলো, সেইগুলো কেন আমরা দেখতে পাই না বলুন তো? এটা তো স্থানীয় ভিডিও। আমার ব্যর্থতা কোথা থেকে? কারণ এই প্রবীর সাহারা গ্রেফতার হলো কোথায়? একটু বলি, গ্রেফতার হলো কালু নাদাব, দিলদার নাদাব, ইনজামাম। এক্স্যাক্টলি, আমি একটু বলি, কিছু নন বেঙ্গলি উনার কথা অনুযায়ী আমি তো সেইটাই বলছি। থ্যাংক ইউ। পুলিশ কোথায় বলি তো আপনারা আজকে জানতে পাচ্ছেন, কিন্তু বিএসএফ কোথায় ছিল সেটা আমরা জানতে পারি। বিএসএফ এর জন্যই মানুষ ভরসা রাখছে, ভুল করবেন না, মানুষ বলছে পুলিশ চাইছে বিএসএফটা, ওখানকার প্রশাসন বিএসএফ কে রেখেছে, বিএসএফ না ডাকলে আসে না। যদি বলার সময় বলেন, আপনি বলতে পারেন মহিলা হিসেবে আমার সেই জায়গায় মধ্যিখানে ঢোকার স্বভাব নেই দিলীপদার মতন। আমি যেটা বলছি, ধুলিয়ানের মিলন মন্দিরে খুব পরিষ্কারভাবে সামিনুর ইসলাম সহ আমাদের অন্যান্য যিনি ওখানকার সাংসদ ছিলেন তারা গিয়ে মিটিং করেছেন, এবং সেটা সংবাদ মাধ্যমে দেখা যায়নি, কিন্তু মানুষ দেখেছে। ওখানে আমরা শান্তি প্রক্রিয়া চালানোর চেষ্টা করছি, সর্বতভাবে চেষ্টা করছি। ভুলটা ভুল, তার পক্ষে কোনোভাবে কথা বলা যায় না। আমি যা শেষ করবো, আমি যা শেষ করে দিই, এই যে সুদূর গ্রামে কি সুন্দর পোস্টারিং হয়েছে, গ্রাম বাংলায় কি সুন্দর শিক্ষার প্রগতি হয়েছে, দেখে খুব ভালো লাগছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে স্বতঃস্ফূর্ত এমন আন্দোলনে এত সুন্দর উই ওয়ান্ট জাস্টিস এত সুন্দর হাতের লেখায় হয়েছে। এটাই আমাদের শিক্ষা ব্যবস্থা। মানে আপনি কি আশা করছিলেন যে বাংলা মূর্খ থাকুক? না, কখনো না। আপনি যদি সার্কাসম না বলেন তাহলে আর কি বলবো বলুন? এক হচ্ছে অত্যাচারিত মানুষের প্রতিবাদকে অপমানিত করবার অধিকার কারণ নেই। এক, এই উদ্ধত্ত অহংকার বাংলার মানুষ পছন্দ করছে না। সরকার না চাইলে দাঙ্গা হয় না, রাজ্যের সরকার হোক কিংবা দিল্লির সরকার, দুই সরকার তাদের গোয়েন্দা দপ্তরের ব্যর্থতার কারণেই আজকে দাঙ্গা হয়েছে। ভোট রাজনীতির ফসল আজকে এই মানুষের অসহায় চোখের জল। নন্দীগ্রামে ঝন্টুদা বলছিলেন, নন্দীগ্রামে যেটা হয়েছিল সত্যিটা সামনে এসছে। সিদ্দিকুল্লাহ স্বাধীনতা সংগ্রামে আন্দোলন করছিলেন, পাশে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী। আগুন নিয়ে খেলার ফল আজকে মুর্শিদাবাদ, মালদা। আমরা বলছি রক্ত যত ঝরছে, দাঙ্গার আগুন যত জ্বলছে, তত মানুষের জেদ বাড়ছে। গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের ঘর উজাড় হচ্ছে। বড় লোক, শিল্পপতি, তৃণমূল বিজেপির এমএলএ এমপিরা তারা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। আমরা বলছি খেটে খাওয়া মানুষের ঐক্যবদ্ধতার মধ্য দিয়েই এই দাঙ্গার বিরুদ্ধে, এই তৃণমূল বিজেপির দাঙ্গার রাজনীতিকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করবে। আগামীকাল ব্রিগেডের সমাবেশ দেখিয়ে দেবে জাত নয় ভাত চাই, তারপরে তৃণমূল বিজেপি তারপরে জিরো তারপরে মহাকাশ মধ্যিখানে বদল মামলা থেকে তারপরে জিরো। একদম আরে বাবা কোটে যাও না, বিকাশ ভট্টাচার্যকে বলো চাকরিগুলো না খেয়ে এই দাঙ্গাবাজদের বিরুদ্ধে কেসটা করতে। একদম বেশ বলুন, আপনারা এক জায়গায় আছেন, বলুন এক জায়গায় আছেন। আরে ইন্ডি জোট তো আপনাদের, ইন্ডি জোট তো আপনাদের, হিস্ট্রি তো আপনারা। এখানে আমাদের অনুষ্ঠানটা শেষ করবেই। তর্ক বিতর্ক আগামী দিনেও চলতে থাকবে রাজনৈতিক ভাবে, কিন্তু আমাদের যদি গ্রাউন্ড রিয়ালিটি আমরা দেখি সেটা অন্য কথা বলে। মানুষ অন্য কিছু চান। একটা ঘটনা ঘটে যাওয়ার পর কেউ
ওখানের মাটিতে দাঁড়িয়ে আজকের একজনও ধুলিয়ানবাসী, সুতিবাসী, মুর্শিদাবাদ, শামসেরগঞ্জবাসী বা জাফরাবাদবাসী কেউ চাইছেন না রাজনীতি করতে। মানুষ নিরাপত্তা চান, আর এই নিরাপত্তা দেওয়ার ইস্যু হচ্ছে রাজ্য সরকারের কোর্টে। কাজে পুলিশের উপর ভরসা, বিশ্বাস মানুষের ফিরিয়ে আনতেই হবে। সেটার জন্য কি প্রশাসন পদক্ষেপ নেবে? আজকে এখানেই শেষ করব। পরবর্তী খবরের জন্য নজর রাখুন ক্যালকাটা।